আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলহামদুলিল্লাহ মার্কেট মোটামুটি অনেক দিন পর টানা 2 দিন আজকে আমরা পজিটিভ দেখলাম এবং মার্কেট একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে এবং যে কারণে আমি আজকে একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। গত কয়েকদিন থেকে আসলে আমার একটা জিনিস ভালো লাগছে, অনেকেই মেসেজ দিয়েছেন যে ভাই ভিডিও একটা বানান বা মার্কেট নিয়ে আপডেট দেন। আসলে মার্কেটের এই পর্যায়ে আপডেট দেওয়ার কিচ্ছু নাই, যে কারণে আমি গত কয়েকটা ভিডিওতে যা বলার অলরেডি বলে ফেলছি। মার্কেট যখন ডাউনে আমি বারবার একটা জিনিস বলি, মার্কেট যখন অলরেডি নিচে যাবে বলতেছে আমাকে, তখন আমি ট্রেড করি না, আমি ট্রেড অফ করে দিই এবং যা সেল দেওয়ার আগেই সেল দিয়ে দিছি। সো এই পর্যায়ে এসে মার্কেটের এই পর্যায়ে এসে নতুন সেল দেওয়া উচিত সেটা আমি কখনো মনে করি না। মনে করেন যেটা আমি প্রতি ভিডিওতে আপনারা দেখবেন, আমি এর আগেও বলছি এই জায়গা ছিল সেলের জায়গা, এই জায়গাটা ছিল সেলের জায়গা এবং সর্বশেষ এই জায়গা ছিল সেলের জায়গা। তো এখানে যখন আমরা সেল দিয়ে অনেকেই বের হয়ে গেছি, আপনারা হয়তো দেন নাই, কিন্তু এরপর 5,000ও ছিল একটা সেল দেওয়ার জায়গায়, যেখানে আমরা আশা করছিলাম এখান থেকে মার্কেট ভালো হবে, কিন্তু হয় নাই, বাস্তবতা সত্যি। তো এরপর যখন নেমে যাবে তখন আর সেল দিয়ে লাভ নাই এবং এটাই আমি যতবার আমার এইখানে কেউ মেসেজ দিয়ে জিজ্ঞেস করছেন, আমি বলছি এখন আর সেল দেওয়ার দরকার নাই, কারণ মার্কেট আস্তে আস্তে লাস্টের দিকে চলে যাচ্ছে এবং সাপোর্ট দেখেন, সাপোর্টের মার্কেটে কিন্তু অভাব নেই। এই জোনটা একটা সাপোর্ট, এই জোনটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, প্রতিটা একটা সাপোর্ট, প্রতি সাপোর্টেই ধাক্কা খেয়ে ওঠার চান্স আছে। এবং সাপোর্ট আসলে মানে কি? সাপোর্ট মানেই হচ্ছে যেখানে সেলার কমে যায় এবং বায়ার বেড়ে যায়, এসে ওই জায়গা থেকে বারবার ফিরে। যখনই একটা রেঞ্জ থেকে 2-3 বার ফিরে ওইটাকে আমরা সাপোর্ট ধরি, একবার ফিরলে ওইটাকে সাপোর্ট ধরা যায়। আর 3-4 বার 5 বার যখন একটা জায়গা থেকে মার্কেট ধাক্কা খেয়ে উঠে বা একটা স্টক ধাক্কা খেয়ে উঠে, তখন ওইটাকে আমরা সাপোর্ট বলি। একইভাবে যখন উপরে গিয়ে কোনো একটা রেঞ্জে বারে বারে ধাক্কা খেয়ে নামে, তখন এটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। তো বারে বারে সাপোর্ট নিয়ে বলার আসলে কিছু নাই, প্রত্যেক সাপোর্ট কোনো না কোনো সাপোর্টের ধাক্কা খাবেই, এটা হচ্ছে বাস্তবতা। বাট মার্কেটের সবচেয়ে স্ট্রং সাপোর্ট ছিল যেটা, সেটা হচ্ছে এই জায়গা, যেটা গত 29 মে, 2025-এ 4,588 এই যে ক্যান্ডেলে সবচেয়ে নিচে গেছিল এবং এবার গেছে 16 নভেম্বর 2025-এ 4,620, মানে ওইটাতে যায়নি, এর হালকা আগে ফিরছে। এবং বাস্তবতা হচ্ছে যে এইখান থেকে ফেরার চান্সটা সবসময় সবচেয়ে বেশি, কারণ এইটা হচ্ছে মার্কেটের মানে রিসেন্ট টাইমে সবচেয়ে নিচে। আপনি দেখেন এর আগে 29 অক্টোবর ছিল 4,889, মানে এর 29 অক্টোবর গেছে, ভালো করে বুঝেন, 29 অক্টোবর গেছে, এর আগে দেখেন এর নিচে যায়নি। এই যে 29 মে 4,588, এর নিচে গত কয়েক বছরের মাঝে মার্কেট যায়নি। এবং সর্বশেষ যদি মার্কেটকে আপনি যাওয়া দেখেন যে কবে কবে ভাই সর্বশেষ গেছে, তাহলে অনেক আগে যেতে হবে, তাহলে যেতে হবে আপনার করোনার টাইমে। ঠিক 2019-এ করোনার টাইমে, করোনার মতো একটা ইভেন্ট মার্কেটকে এত নিচে নিতে বাধ্য করতে পারছিল, করোনার মতো একটা ইভেন্ট। এবং ঠিকই করোনা যখন শেষ, ঠিক একই জায়গায় দেখেন বিশ্বে করোনার থেকে উঠতেই এই জায়গা আপ দিয়ে উঠে গেছে। যে এই জিনিসটা আমি গত এক ভিডিওতে বলছিলাম যে মার্কেট এত নিচে আসছে যে এখানে আর বেশি নিচে যাওয়া সম্ভব না, এর জন্য ভয়ে সেল দিয়েন না। এখন কাজই হচ্ছে আপনাকে মানে কিভাবে স্টক হাতিয়ে নেওয়া যায়, সেই কারণে বড় বড় পার্টির আপনাদের ভয় দেখাবে। দেখেন আরেকটা উদাহরণ যেটা আমি বলছিলাম, যে এই জায়গায় যে মার্কেট নামলো, এখানে কি কি ঘটনা ঘটছিল। এখানে প্রথমে ট্রাম্প শুল্ক দিছিল, আমাদের উপর শুল্ক আরোপ করছিল, যে কারণে টেক্সটাইল ডাউন গেছে, পুরো মার্কেট ডাউন হয়েছে। এরপর কি হয়েছে, এরপর ইরান আর ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে, এরপর আরো মার্কেট ডাউন হয়েছে, আরো বাজে অবস্থা হয়েছে। এরপর কি হলো, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ করলো এবং এটার আমার ক্লিয়ার মনে আছে, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে 150 পয়েন্ট নামছে, পরের দিন আবার 100 পয়েন্ট উঠে গেছে। আবার এই তিনটা এরকম বড় বড় তিনটা কারণে মার্কেট এত নিচে আসতে পারছে। তখন স্মার্ট মানির তো খেলা শেষ না, ওরা এখানে লাভ করছে, কিন্তু ওদের তো আরো বড় লাভ দরকার, বেশি লাভ দরকার। তো কি করা যায়, এইখান থেকে যত সূচক উপরে উঠবে তত সেটাকে আরো উপরে তুলতে আরো বেশি টাকা লাগবে। কিন্তু সূচক মনে করেন এই 5,500 থেকে 6,500-তে 1,000 পয়েন্ট নিতে অনেক বেশি টাকা লাগবে, কিন্তু সেটাকে যদি ধাক্কা দিয়ে নিচে নামানো যায় 4,500 থেকে আবার 5,500, এই ঠিকই 1,000 পয়েন্ট, কিন্তু এখানে নিতে কিন্তু এত টাকা লাগবে না। যত সূচক উপরে উঠবে তত মার্কেটে টাকা বেশি লাগবে। স্মার্ট মানির তো এত টাকা নাই বর্তমানে। তো দেখেন মার্কেটকে তাইলে কিভাবে নামানো যায়। তো এখন আসলে এত খারাপ খারাপ নিউজের পরও যখন মার্কেট এইখান থেকে ফিরছে, তো এখন আসলে মার্কেট ঠিক এইখানে এসে আটকাটা স্বাভাবিক, কারণ এবার কিন্তু আসলে এমন কোনো খারাপ নিউজ ছিল না, জাস্ট মার্জিন রুল একটা ছিল, ওইটা দিয়ে আসলে মার্কেটে পুরো নষ্ট করা হয়েছে। আর এই যে মনে করেন রাজনৈতিক কিছু মারামারি, যদিও মারামারি আসলে এমন কিছু হয় নাই, তবু আশঙ্কা করা হয়েছে মারামারি হবে, এই হবে সেই হবে, হাসিনার রায়, সবকিছু মিলাইয়া মার্কেটে চেষ্টা করেছে যত পারা যায় নিচে দেখে। এবং দেখেন আজকে একই দিনে কি ঘটলো, আমি নিউজ থেকে বলতেছি, নিউজ থেকে দেখেন আজকে একই দিনে প্রথমে হাসিনার রায় হয়ে গেছে, মার্কেট অলরেডি সবুজ হওয়া শুরু করলো। এই জোন থেকে যখন সবুজ হওয়া শুরু করলো তখনই হাসিনার রায় আপনি পেয়ে গেলেন এবং নতুন কি, নতুন মার্জিন রুল স্থগিত হয়েছে, এইটা আপনি জেনে গেছেন। এইটা কিন্তু আরো 1 মাস আগেও সম্ভব ছিল, 1 সপ্তাহ আগেও সম্ভব ছিল না, ওইগুলো হয়নি। ঠিক যেখানে সাপোর্ট থেকে যখন মার্কেট উঠবে, যেই সাপোর্টে আসলে স্মার্ট মানির কেনা শেষ, ওইখান থেকেই কিন্তু অলরেডি আপনি নিউজ পাওয়া শুরু করবেন এবং মার্কেট সুন্দর হওয়া শুরু করবে। তো
ঠিক এইখান থেকে মার্কেট উঠতেছে। এখন এজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট আমি কখনো বলবো না যে আপনি কালকে থেকে ফুল বাই শুরু করেন, কারণ নিউজের মাধ্যমে আমরা মানে অ্যানালিস্ট যারা আমরা নিউজের মাধ্যমে ট্রেড করি না, আমরা চাই টেকনিক্যালি চার্টে আমাদেরকে কনফার্ম করো, এবং চার্টে কিন্তু এখনো আসলে কনফার্ম না। এখান থেকে ঠিক আছে, এখানে অনেক বড় পিন, এরকম ক্যান্ডেল, এরকম নিচে পিন থাকার মানে হচ্ছে মার্কেটে বায়ার বেশি, মার্কেট বুলিশ হবে, বাড়বে, এসব কিছু ঠিক আছে। কিন্তু সবসময় আমি বলি যে মার্কেট কিন্তু এইখানে সবুজ ক্যান্ডেল দুইটা দুইটা ছিল, এইখানেও একটা সবুজ ক্যান্ডেল ছিল। এই দুটা ক্যান্ডেল পুরোটাই আসলে খুব বেশি বড় ক্যান্ডেল না। একটা বড় বুলিশ ক্যান্ডেল, এখানে যেরকম বড় লম্বা বিয়ারিশ ক্যান্ডেল, ওরকম একটা বড় বুলিশ ক্যান্ডেল দিলে মনে করতাম মার্কেট ভালো হবে অনেক বেশি, বা ভলিউম যদি বাড়তো। ভলিউম কিন্তু এখনো 300 কোটির আশেপাশে, আমি দেখি আজকে মনে হয় 300 কোটি হয়েছে, 348 কোটি। তো 300 কোটির আশেপাশে, গতদিন 300 কোটির চেয়ে কম ছিল, আজকে 300 কোটি হচ্ছে হালকা বেশি। ভলিউমও কিন্তু বাড়ে নাই, এবং দেখেন এখানে আমাদের ভলিউম মিনিমাম 500-600 কোটি তো যেতেই হবে। 600 কোটিতে না গেলে মার্কেট ভালো হয়েছে আমি বলতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে টেকনিক্যাল, এজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট আমি সবসময় একটা জিনিস বলি যে আমার যখন মার্কেট ভালো হবে তখন প্রিভিয়াস যে সুইং, ওই সুইংটা ক্রস করতে হবে। ঘন্টার চার্টে, আওয়ারলি চার্টে আপনি দেখেন এইখানে ছিল মার্কেট কিছুক্ষণ দাঁড়ায় ছিল এই জায়গায়। তো মিনিমাম যদি এই জায়গাটা 4896, মিনিমাম যদি এই জায়গাটা ক্রস করে মার্কেট হালকা না বাড়ে, তাইলে যে মার্কেট আর নামবে না এর গ্যারান্টি আমি দিব না। তাইলে যে মার্কেট নামতে পারবে না এর আশা আমি মানে বলতে পারতেছি না, কারণ মার্কেটকে মিনিমাম এই জায়গাটা ক্রস করতে হবে। ক্রস করলে আমি নিশ্চিত বাড়বে, এখনো বাড়বে ঠিক আছে, কিন্তু এইটা যদি ক্রস করে, আমি আবারও বলি, এখনো বাড়বে ঠিক আছে, ভেরি গুড, এখান থেকে বাড়ার চান্স আছে, বাড়বে হয়তো অনেক, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জটা ক্রস করবে না ততক্ষণ পর্যন্ত আমি মার্কেট ভালো হয়ে গেছে এটা আমি পার্সোনালি বলবো না। আমি জাস্ট বলবো মার্কেটকে দেখেন এই রেঞ্জ, এই যে যদি আমি রেঞ্জটা আঁকি, যতক্ষণ পর্যন্ত মার্কেট এই যে হলুদ রেঞ্জ, এটা হচ্ছে 4896 এবং 4870 ধরেন, এই রেঞ্জটা ক্রস করে মার্কেট একটা সুইং এখান থেকে বেড়ে 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 এখান থেকে দেখেন এরকম বেড়ে 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 এইখানে গিয়ে একটা উঠে এরপর নামবে না, ততক্ষণ পর্যন্ত আমি বলবো না যে মার্কেট নামা শেষ। কারণ মার্কেট এখান থেকেও আরেকটু নিচে চাইলে যেতে পারে। এগেইন আপনাদের প্যানিক দিতেছি না, বাট বাস্তবতা বুঝেন, টেকনিক্যাল অ্যানালিসিস কি বলে সেটা আমি বলতেছি আপনাকে। যদিও এটা হচ্ছে অনেক স্ট্রং সাপোর্ট, এখান থেকে মার্কেট নামা উচিতই না, তবুও মার্কেটে যদি সামনের দেশে ভেজাল লাগে, নির্বাচন নিয়ে মার্কেট তো নামতেই পারে, এগুলো কিছু তো নিশ্চিত করে কোনো কিছু আমাদের দেশে বলা সম্ভব না। তাই মিনিমাম এই জায়গার আগে আমি বলবো যে আপনি আপনার পুরা যে পোর্টফোলিও বা পুরা টাকা ইনভেস্টে যায় না, হাতে যা ক্যাশ আছে বা নতুন টাকা এর আগে ঢুকাতে যায় না, আপাতত মার্কেটে একটু দেখেন, একটু উঠতে দেন, সমস্যা কি, একটু 2 টাকা বাড়লে সমস্যা নাই। আমার টার্গেট কি, মার্কেট নিশ্চিত যখন ভালো হবে তখন আমি ঢুকবো, ঢুকে লাভ করবো। আর মার্কেট যখন নিশ্চিত খারাপ তখন মার্কেট থেকে বের হয়ে যাব, আমার লস এড়াবো। কিন্তু যে মাঝামাঝি জায়গা, যে মার্কেট উঠতে পারে, হইতে হয়তো ওই মামু বলছে ভালো হবে, ওই চাচা বলছে ভালো হবে, আমি গিয়ে ঢুকে গেলাম, এই রিস্কগুলো তো আমরা নিব না। এই রিস্কগুলো আপনি কেন নেবেন, যে মনে হয় ভাই ভালো হবে, মনে হয় শুনছি ওই পেজে দেখছি ভালো হবে, মনে হয় তাহলে ভালো হয়ে গেছে, এই রিস্কগুলো আপনি কেন নেবেন, এই রিস্কগুলো তো দরকার নাই। তাই আমি মানে আপনাদের ভালোর জন্য বলবো যে আরো 2টা দিন মার্কেট অবজার্ভ করেন, যদি টাকা একান্ত ঢুকাই তো তাহলে অল্প অল্প করে ঢুকান, একসাথে পুরো টাকা ঢুকায়েন না। এটা আমি টেকনিক্যাল অ্যানালিসিস করে বলতেছি, বাকি আপনাদের ইচ্ছা, ইচ্ছা করলে পুরো ঢুকাই ফেলতে পারেন। আমার কথা হচ্ছে আমি 2 টাকা দরকার কম লাভ করি, 2 টাকা বাড়ায় কিনবো, কিন্তু মার্কেট যখন নিশ্চিত বলবে ভালো হয়ে যাবে, একটা স্টক নিশ্চিত যখন বলবে আমি এখন থেকে বাড়বো, আমি এখন থেকে সোনালী পেপারের মতো টান দিয়ে বাড়বো, আমি এখন থেকে রহিমা ফুডের মতো টান দিয়ে বাড়বো, ওই তখন আমি ঢুকবো। এর আগ পর্যন্ত আমি একটু টাকা নিয়ে সেফ থাকবো, কারণ এখান থেকে যদি গিয়ে মার্কেট আবার বুম করে নামে, বাই চান্স 4300 যায়, তাহলে আমার কি হবে। তো এই বাস্তবতাগুলো বোঝার চেষ্টা করবেন। আর বিভিন্ন ফালতু পেজ প্লিজ ফলো দিন না, ফালতু পেজগুলো পুরো আপনাদের ডুবায়। দেখেন এই এই একটা হচ্ছে দুনিয়ার সেরা গেমলিং গ্রুপ, আর হচ্ছে সাগর খান আহমেদ সাগর, তো সেরা গেমলিং এটা পাবলিক। এরা প্রতিদিন, এটা হচ্ছে গত 12 নভেম্বরের পোস্ট, যে এ বলতেছে মনোজপুর সোনালী পেপার কিনেন, একটু পর সুযোগ প্লাস হবে, কিন্তু ওই দিনই সুযোগ কিন্তু অনেক বেশি নামে। এটা হচ্ছে বাস্তব। ও যেদিন ওইটা 12 নম্বরের পোস্ট দিছিল যে এরপরে সূচক বাড়বে, কিন্তু সূচক কিন্তু এরপরে অনেক নামে, এবং এটা দেখেন হচ্ছে আপনি এই প্রমাণ পাবেন যে এটা হচ্ছে 12 নম্বর, দেখেন 12-13 টানা অনেকদিন বাড়ে, 2 দিন টানা খুব বেশি নামে। তো বাস্তবতা হচ্ছে যে এই পেজগুলা, কারণ এটা কেন বললাম, কারণ আমার 2-3 জন এটার স্ক্রিনশট দিয়ে বলে ভাই মানে এই পেজের এই যে উই ওয়ান্ট টু বি গেমার, দুনিয়া সেরা একটা গেমলিং গ্রুপ, এখানে সব গেমলার এইখানেই আছে, সাধারণ পাবলিক এরাই বোকা বানায়। আমার কয়জন ফটো দিয়ে বললো, প্রায় বলেন যে ভাই এটা দিয়ে কিনবো নাকি, বা এই মানুষটা তো বললো বাড়বে, কিনি নাকি। তো যে কারণে বললাম এইগুলো ফালতু গেমলিং গ্রুপ, যারা এটা কোনো অ্যানালিসিস তো করে নেই, ও যদি একটা অ্যানালিসিস দিত তো আমি মানতাম যে মানুষটা হয়তো বুঝিস না বলছে, কোনো কারণ ছাড়া। এই খান আহমেদ সাগর দেখবেন নিয়মিত বলবে, অনেক আগে আমি দেখছি বিভিন্ন স্টক, যেটা 50 টাকার স্টক সেটা 500 টাকা যাবে, 500 টাকা 1000 টাকা, সোনালী পেপার 1000 টাকা যাবে, মালিক স্পিন 100 টাকা যাবে, ইচ্ছা মতো বাড়ায়, যা ইচ্ছা তাই বলতেছে। সব পোস্ট কিন্তু একটু ডিলিট করে ফেলে, তো পুরান পোস্ট আপনি এমনিও পাবেন না। বাস্তবতা এসব বাটপার থেকে প্লিজ দূরে থাকবেন, নইলে মার্কেটে যদি মার্কেটে যদি আমাদেরকে সত্য মানুষকে বিশ্বাস করেন ঠিক আছে, না করলেও সমস্যা নেই, কিন্তু বাটপারে অন্তত বিশ্বাস করেন না ভাই, তাহলে ধরা খাইলে আর কিচ্ছু পাবেন না। এবং আমি নিয়মিত এরকম মানুষের সাথে দেখা করি যারা বাটপাদের হাতে পড়ে ধরা খাই, এরপরে সে আমার কাছে সাহায্য চাইতেছেন।
তো দেখেন মার্জিন দিন তো গেছে, ঠিক আছে। এখন কালকের জন্য দুটা স্টক দিই, যে দুটা স্টক আমার চোখে কালকেই হয়তো হল্ট হয়ে যাবে, দেখবেন হল্ট না হলে মাফ করুন, বাট খেয়াল রাখবেন হল্ট হওয়ার চান্স খুব বেশি। প্রথম স্টক হচ্ছে আপনার এখানে দেখেন আফতাবটো। আফতাবটো কালকে ইনশাল্লাহ এ ক্যাটাগরিতে চলে গেছে, অলরেডি বলছি লভ্যাংশ পাঠায় এ ক্যাটাগরিতে আফতাবটো মোবাইলস। তো আফতাব আপনি কালকেই এ ক্যাটাগরিতে পাবেন, কালকেই হয়তো দেখবেন আফতাব একটা টান দিছে। যেহেতু মার্কেটও ভালো, এমন সময় আফতাব যদি বাড়ে তাইলে তো অনেক ভালো হবে। কারণ যেহেতু আফতাব মাত্র জেড থেকে উঠতেছে, তো যেহেতু মার্কেটও ভালো হইতেছে, এমন সময় আফতাব জেড থেকে উঠতেছে, চান্স আছে আফতাবের এখান থেকে খুব ভালো করে। এবং দেখেন জেড থেকে নিউজ আজকে আসছে, কিন্তু এই স্মার্ট মানি তো আগে থেকেই জানে। এখানে দেখেন অনেক ভালো স্মার্ট মানি কিনছে, এরপর টানা 3 দিন আসছে কিন্তু অলরেডি ভলিউম হয়ে গেছে। মানে স্মার্ট মানিগুলো জানেই যে এটা জেড থেকে উঠতেছে, তারা আগে থেকেই কেনা শুরু করছে। আপনি আমি হয়তো কালকে কিনবো। তো আফতাবের এই চান্সটা আছে। আরেকটা জিনিস দেখাই, টেকনিক্যাল চার্ট অনুযায়ী আফতাব এখানে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। এখানে আমি নিশ্চিত বলতেছি না, এখানে অলরেডি শোল্ডার ক্রিয়েট করছে, এখানে হেড যদি ক্রিয়েট করে এবং এখানে একটা শোল্ডার বানাইতে পারে আস্তে আস্তে, যদি এখানে 2-3টা বাড়ি দিয়ে এখানে অলরেডি ধরেন মনে করেন এখান থেকে টান দিয়ে উঠে যায় না, কেমন কতটুকু টান দিয়ে উঠবে, কিন্তু এখান থেকে উঠে তাহলে এই হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করলে আফতাব কিন্তু খুব ভালো একটা গেইন দিতে পারে। এবং তখন আফতাবের কিন্তু আপনি ইজিলি, এখন এখানে 24 টাচ করে উঠছে, ইজিলি আফতাব কিন্তু এই যে জোন, এটা হচ্ছে অনেক বেশি, এত বেশি আমি আশা দেখাবো না, বাট মিনিমাম আফতাব কিন্তু চাইলে এখান থেকে আপনার এই যে 45 পর্যন্ত আসতেই পারে। এখন তো 34-45 পর্যন্ত আসা কোনো ব্যাপার না। এবং হেড এন্ড শোল্ডার ব্রেকআউট করে গেলে আফতাবের গন্তব্য কিন্তু অনেক উপরে হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে কালকে ফল্ট খাবার একটা স্টক হইতে পারে। আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমার চোখে কিন্তু বেশিরভাগ স্টক দেখেন বাজে স্টক। বাজে স্টকগুলো আমি সাজেশন করি না, এগুলো জেডের স্টক। এগুলো কিনলে পুরো নিজের ইচ্ছা কিনেন, এগুলো নিয়ে আমি আসলে আমি নিজেও কিনি কম। আর আমি সবাই বলি কিনলে নিজের ইচ্ছা কিনেন ভাই, এগুলোতে আমি কোনো সাজেশন দিই না, কারণ এগুলো যে কোনো সময় উল্টাপাল্টা হয় এবং এগুলোতে পোর্টফোলিও আপনি বেশি রাখিয়েন না। আরেকটা জিনিস, মার্কেট কেন আমি পুরোপুরি এখনো ভালো এখানে খুশিতে নাচানাচি না করার জন্য বলতেছি, কারণ দেখেন এখনো এ বি ক্যাটাগরির স্টকগুলো নাই। এ ক্যাটাগরির কয়টা স্টক হল খাইছে? আপনি আপনার সবই হচ্ছে আপনার জেড ক্যাটাগরি আর গেমলিং ক্যাটাগরি, এগুলো শেয়ার। তো এরকম জায়গায় আসলে মার্কেট যে ফুল ভালো এটা বলাও যায় না, তো এর জন্য সাবধান থাকবেন। আরেকটা স্টক দেখেন খুব নিচে নেমে গেছে, কিন্তু এটা কেউ খেয়াল করেননি, এটা হচ্ছে জিপিএইচ ইস্পাত। জিপিএইচ ইস্পাত বর্তমানে অনেক অনেক নিচে বর্তমানে, এবং নামতে নামতে কই গেছে দেখেন, 14.50 টাকা 60 টাকায় চলে গেছিল। বিশ্বাস করা যায় এত নিচে একটা স্টক যাইতে পারে? এবং জিপিএস ইস্পাত যদি আমরা উইকলি চার্ট দিই, তাহলে উইকলি চার্টে কিন্তু জিপিএস ইস্পাত খুব সুন্দর এই জায়গায় সাপোর্ট নিচ্ছে। যদি আমরা এইটার সাথে এইগুলো কানেক্ট করে যাই, তাহলে এই রেঞ্জের ভিতরে জিপিএস ইস্পাত ছিল, এটা ব্রেকআউট দিয়ে যখন বাড়ার পর এই জায়গায় সেই সাপোর্ট নিচ্ছে, যেটা হচ্ছে আরেকটা ভালো জিনিস। দেখেন টেকনিক্যাল অ্যানালাইসিস মানলে তো ভালো, না মানলে ঠিক আছে, কিন্তু মানলে তখন সেটার যে ভালো হওয়ার চান্স এটা অনেক বেশি বোঝা যায়। যদি সাপোর্ট এখানে না নিত ঠিক আছে, ভেরি গুড, না নাই চলে গেছে, কিন্তু এখানে নেওয়ার মানে হচ্ছে অনেক মানুষই এটা খেয়াল রাখছে, স্মার্ট মানি এটা খেয়ালে রাখতেছে। যখন সাপোর্ট একটা রেঞ্জে নেয় এর মানে হচ্ছে স্মার্ট মানি গুলা খেয়ালে আছে এগুলা জিনিসে। তো এখান থেকে জিপিএস ইস্পাত আজকে যেরকম খুব ভালো করছে, এতে চান্স আছে, যদিও সামনে তার ডিভিডেন্ড, এবং ডিভিডেন্ড হয়তো খুব বেশি ভালো দিবে না, কিন্তু মানে খুব বেশি খারাপ দেওয়ার উচিত না। কারণ জিপিএস ইস্পাত যদি খেয়াল করেন তাহলে দেখেন মোটামুটি ইপিএস 14, 51, এখানে -2 মোটামুটি আছে। সেই হিসাবে ইপিএস হয়তো এবার 84 পয়সার মতো আসবে, 80 পয়সার মধ্যে আসবে, খারাপ না। এখানে 10% চাইলে দেওয়া যায়, এবং তারা কিন্তু নিয়মিত 10%-এর মতো দিতেছে। গতবার 5%, এর আগে একটু 5% ক্যাশ দিতে, তো 5 থেকে 10% দিবে এটা আশা করা যাচ্ছে। এতটুকু ইনশাল্লাহ দিবে, সমস্যা হবে না। সো এবং জিপিএস ইস্পাত ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে খুবই ভালো স্টক, জাস্ট এখন হচ্ছে দেশে বড় প্রজেক্ট নেই বলে এগুলো এত নিচে। তো সেই হিসাবে জিপিএস মানে এত নিচে হওয়ার কথা না, তো কালকে ওইটা আবার হল্ট হওয়ার চান্স আছে, খেয়াল রাখবেন। আর যদি মার্কেট ভালো হয় তখন আরো বেশি স্টক চোখে পড়বে। এখনই আসলে স্টক কেনার সময়, যদি মার্কেট এখান থেকে ওঠা শুরু করে এখনই আপনি দেখে দেখে কিনবেন, কিন্তু কেনার ক্ষেত্রে খারাপ স্টকে ঢুকেন না, একটু ভালো ফান্ডামেন্টাল দেখেন। খারাপ স্টকগুলো কই গেছে, কত নিচে গেছে চিন্তা করে দেখেন। আপনি যখন সেল দিবেন বা স্টক চিন্তা করে দেখেন, এই যে খারাপ মার্কেটে অনেকে আমার জিজ্ঞেস করেন ভাই সেল দিব নাকি। এখন সেল আমি কিভাবে বলি, কারো হাতে হয়তো স্কয়ার ফার্মার হয়তো সেল দেওয়ার দরকার নেই, আবার কারো হাতে হয়তো খান ব্রাদার্স, সেইটা হয়তো নামতে নামতে নাই, কারো হয়তো আনোয়ার গ্যালভানাইজিং, ওইগুলো তো সেল দেওয়ার মতো স্টক। ওইগুলো সেল না দিলে আপনি ধরা, ওইগুলো উঠবেও বেশি নামবেও বেশি, ওইগুলো হচ্ছে খেয়াল রাখার স্টক। আনোয়ার গ্যালভানাইজিং, হাক্কানি পাল বা আপনার খান ব্রাদার্স, এগুলো উঠবে যখন ডাবল হবে, নামবে যখন অর্ধেক হয়ে যাবে। তো এগুলোতে আপনার খুব খেয়াল রেখে খেলতে হবে, নইলে চলবে না। আর ভালো ফান্ডামেন্টাল স্টক আসতে পারবে, আসতে নামবে, তো ওইগুলোতে আপনি একটু বুঝে শুনে ঢুকতে পারবেন নিজের ইচ্ছা মতো। তো সেইটা হিসেবে সেল দেওয়ার সময় ওপেনলি পাগল হয়ে সেল দিবেন না, বাই করার সময় কালকে থেকে পাগল হয়ে বাই করবেন না, একটু মার্কেট দেখে শুনে বাই করেন। কারণ লাভ করলে অনেকেই বলবে ভাই আমার কথা আপনি লাভ করছেন, কিন্তু লস করলে কেউ এসে বলবে না। তাই নিজের ফায়দাটা নিজে বুঝতে হবে আপনাকে। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।